এসএমই খাতে প্রচুর সম্ভাবনা আছে। সামনের দিকে ওভারঅল ব্যাংকিং সেক্টরের জন্য একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। ব্যাংকগুলো যদি এসএমই লেন্ডিং এর দিকে যায়, তাহলে এই বিগ কর্পোরেট গুলোর জন্য কি ক্যাপিটাল মার্কেট কিভাবে অল্টারনেট অপশন করা যায়? ক্যাপিটাল মার্কেটে কিন্তু হিউজ অপরচুনিটি। শুধু ব্যাংক বরোয়িং দিয়ে কিন্তু নেক্সট লেভেল অফ কর্পোরেট গুলো যাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এখন ইনভেস্টমেন্ট বুস্ট হওয়ার মতো কতটুকু সম্ভাবনা? একটা অপরচুনিটি কিন্তু সামনের দিকে আছে, যেখানে আপনার একটা ক্রেডিট গ্রোথ কিন্তু হবে। যাদের এক্সপোর্ট আছে, যাদের ফরেন কারেন্সি ফ্লো আছে, তারা যদি একটা বন্ড ইস্যু করে, তাহলে বাইরের কিন্তু অনেক সস্তায় বা অনেক, আমি যদি বলি কম্পিটিটিভ রেটে কিন্তু অ্যাক্সেস করতে পারে ওই ফান্ডগুলো। কিভাবে হতে পারে? বন্ড ইস্যু করতে পারে, মানে যারা বড় এক্সপোর্টার বা বড় তাদের এক্সপোর্টও আছে, ইম্পোর্টও আছে। ব্যাংকিং সেক্টরের কনফিডেন্স বিল্ড আপ করা গ্লোবাল প্ল্যাটফর্মে কিছু করার সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ আছে। ওয়ারের ইম্প্যাক্ট কি এখনো আমাদের মধ্যে পড়তে শুরু করেছে কিনা? এই মুহূর্তে পড়েনি, অবশ্যই ব্যাংকগুলো খুব ক্লোজলি এটা অবজার্ভ করছে। ডলার মার্কেটটা কতটুকু এখনো আমাদের লিকুইড আছে? এই মুহূর্তে আমার মনে হয় ডলার ফ্লো ভালো। লোকাল এবং ফরেন ব্যাংকসের মধ্যে আমাদের আসলে কি ধরনের ডিফারেন্স? ফরেন ব্যাংকগুলো সেখানে কিন্তু সবকিছু কিন্তু প্রসেস ড্রিভেন, কিন্তু ক্যাশ ফ্লো দেখে লেন্ডিংটা করে ফরেন ব্যাংকগুলো। কোলাট্রাল অবশ্যই থাকে। এই গ্লোবাল ব্যাংকগুলোই কিন্তু এফডিআই এর কথা যে আমরা বলি, ওদেরই তো ক্লায়েন্ট। এরা যদি কমফোর্টেবল হয়ে ফিরে যে যদি বলে যে তুমি বাংলাদেশে আসো, তাহলে কিন্তু ওরা কিন্তু আসবে। আপনার কি রিসেন্ট কোনো প্ল্যান আছে ওয়ান ব্যাংকে কোথায় দেখতে চান? যেটা চিন্তা করছি যে কর্পোরেট সাইডে আপনার ডিজিটাল বা আপনার ধরেন আপনার এফিসিয়েন্সি ট্রান্সফরমেশনের একটা দরকার আছে। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আমরা আজকে আলোচনা করব একজন ব্যাংকারের সঙ্গে বাংলাদেশের ইকোনমির ফিউচার নিয়ে। যেহেতু আমাদের নতুন ইলেক্টেড গভর্নমেন্ট এসেছে, তাদের আমরা অনেক ধরনের এক্সপানশনারি প্ল্যান দেখছি, ব্যবসা নিয়ে, তারপর মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে। তো সেইগুলো আমাদের ইকোনমিক গ্রোথের ওপর কী ধরনের ইম্প্যাক্ট পড়বে এবং নতুন সরকারের প্ল্যানের সাথে ব্যাংকগুলো কতটা প্রস্তুতি নিচ্ছে। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ওয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহিত রহমান। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আমরা শুরুতে যদি যাই, একটু যদি জানতে চাই যে নতুন গভর্নমেন্টের আমরা যে প্ল্যানগুলো দেখছি, যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড যেটা সম্প্রতি লঞ্চ করলো, তারপরে উত্তরবঙ্গে তারা এগ্রি বেসড বিজনেসটাকে আরো বেশি বুস্ট করতে চায়, সেখানে হাব বানাতে চায়, এই প্ল্যানগুলো হচ্ছে। একই সঙ্গে কিন্তু আমাদের ওভারঅল ইকোনমির একটা স্লো গ্রোথ চলছে। তো এই যে নতুন প্ল্যানগুলো আনছে, সেটার সঙ্গে আমি যদি একটু আপনাদের ব্যাংকের পার্সপেক্টিভ থেকে আপনারা এটা কিভাবে দেখছেন, কি ধরনের অপরচুনিটি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। আমার মনে হয় যে এখানে কিন্তু একটা হিউজ অপরচুনিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে আপনার এই যে বিভিন্ন স্কিম যেগুলোর কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমাদের পুরো ওভারঅল জনগোষ্ঠীর সাথে কানেক্ট করার একটা অপরচুনিটি যেখানে আমাদের ক্রিয়েট হবে। আমার মনে হয় যে আমরা যেটা বলি যে এগ্রিকালচার সাইডে কিন্তু আমরা ব্যাংকিং সেক্টর প্রচুর অনেক ব্যাংক ডাইরেক্ট আপনার সাপোর্ট করেছে ওভার লাস্ট ফিউ ইয়ার্স। আমরা যদি এগ্রিকালচার সেক্টরে যদি সাকসেস যদি দেখি, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের সাথে অনেক পার্টনারশিপে অনেক কাজ করা হচ্ছে। কিন্তু সামনের দিকে আমি যেটা সবচেয়ে বেশি দেখি যে এই স্কিমগুলোর যেটা বেনিফিট যেটা হতে পারে, এসএমই খাতে কিন্তু একটা হিউজ রেভলিউশন হতে পারে। একেবারে আপনার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আপনার এক্সট্রিম পর্যায়ে কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু বিভিন্নভাবে আমার মনে হয় অতপ্রতভাবে কানেক্টেড হতে পারে। আপনার যেমন একটা অলরেডি কথা হচ্ছে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এটা কিভাবে করা যায়। জাপানে এটার একটা সাকসেস স্টোরি আছে এবং অন্যান্য অনেক জায়গাতেই এটা চেষ্টা করা হচ্ছে। সো এই একটা জিনিসে কিন্তু অলরেডি ব্যাংকার অ্যাসোসিয়েশন সেন্ট্রাল ব্যাংকের সাথে কিন্তু অলরেডি কথা বলছে এরকম কিভাবে আমরা এই এরিয়াটা দেখতে পারি। এসএমই খাতে প্রচুর সম্ভাবনা আছে। এসএমই খাতে কয়েকটা ব্যাংক ডেফিনেটলি অনেক ভালো করেছে। সামনের দিকে আমার মনে হয় ওভারঅল ব্যাংকিং সেক্টরের জন্য একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। এসএমই খাতে সবচেয়ে বেশি যেগুলো দরকার, অনেক জায়গায় অনেক টাইপের ধরেন আপনার আমরা বলি রিস্ক পার্টিসিপেশন, আপনার অনেক বিদেশি এন্টিটিও কিন্তু এসএমই খাতে এক্সপ্যান্ড করতে চাইলে তারাও কিন্তু সাপোর্ট নিয়ে আসবে। ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট হতে পারে, রিস্ক পার্টিসিপেশন হতে পারে, টেকনিক্যাল সাপোর্ট হতে পারে। এই টাইপের জিনিসপত্র কিন্তু আমরা সামনের দিকে কিন্তু সিগনিফিকেন্টলি দেখতে পাচ্ছি। এই স্কিমগুলোর সাথে ব্যাংকগুলো কানেক্টেড হবে।
তবে আমি অনেক ব্যাংকের সঙ্গে দেখি যে এখন তাদের যে ব্যালেন্স শিট সেখানে কর্পোরেট পার্টটা, অর্থাৎ তারা কর্পোরেট লেন্ডিং এ বেশি থাকতো সেটা কমিয়ে এখন এসএমই লেন্ডিং এর দিকে আনছে। আপনি একটা জিনিস বলছিলেন যে এই যে এসএমইর দিকে যে যাবে, একই সাথে কিন্তু কর্পোরেট এখনো আমাদের অনেক বড় একটি অংশ জুড়ে আছে, অনেক বড় বড় বিজনেস গ্রুপ এখনো ব্যাংকের উপর নির্ভরশীল। তো ব্যাংকগুলো যদি এসএমই লেন্ডিং এর দিকে যায়, তাহলে এই বিগ কর্পোরেটগুলোর জন্য কি ক্যাপিটাল মার্কেট কিভাবে অল্টারনেট অপশন করা যায়? আপনি থ্যাংক ইউ, আপনি একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট টাচ করলেন, যেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটে কিন্তু হিউজ অপরচুনিটি। আপনি যদি বাইরের মার্কেটগুলো যদি ডেভেলপমেন্ট দেখেন, বড় বড় কর্পোরেটগুলো কিন্তু আপনার লং টার্ম এইসব প্রজেক্ট এক্সপ্যানশন এবং অন্যান্য কিছুর জন্য ক্যাপিটাল মার্কেটে অ্যাক্সেস করে। এবং ক্যাপিটাল মার্কেটে অ্যাক্সেস করলে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনার লিস্টিং হলে সেখানে আপনি ফ্রেশ ক্যাপিটাল ইস্যু করতে পারবেন। বন্ড মার্কেট ডেভেলপমেন্ট, যেটা একটা সিগনিফিকেন্টলি দরকার। বন্ড মার্কেট ডেভেলপ করলে একটা তো হচ্ছে যে আপনার লোকাল লিকুইডিটি, লোকাল ওয়াইডার আপনার লিকুইডিটি অ্যাট্রাক্ট করা যাবে। দ্বিতীয় হচ্ছে আপনার বাইরের প্রচুর কিন্তু ফান্ড কিন্তু আছে, গ্রিন বলেন, সাস্টেনেবল বলেন, ইসলামিক প্রচুর ফান্ড আছে, প্রাইভেট ইকুইটি আছে। যদি বন্ড মার্কেটটা ডেভেলপ করা যায় তাহলে কিন্তু ওইসব ফান্ড আমরা অ্যাক্সেস করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম এই কর্পোরেটগুলোরও কিন্তু ট্রান্সপারেন্সির ব্যাপারে একটা সিগনিফিক্যান্ট এরিয়া কিন্তু কাজ করা যাবে। তাহলে কারণ হলে আপনি যদি ক্যাপিটাল মার্কেটে যদি তারা যায়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ রিকোয়ারমেন্ট আছে যেগুলো কিন্তু পাবলিকলি লিস্টেড হলে যেগুলো ডিসক্লোজ করতে হবে, সবাই জানবে, আমরা জানবো, তাহলে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে কিন্তু যাবে। তাহলে এক্সপ্যান্ডও করলো, আপনার একটা গুড গভর্নেন্সও এস্টাবলিশ হলো। শুধু ব্যাংক বরোয়িং দিয়ে কিন্তু নেক্সট লেভেল অফ কর্পোরেটগুলো যাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমার মনে হয় আমাদেরকে বিভিন্ন টাইপের, আমি দেখেছি অনেক জায়গাতেই অলরেডি কথা হচ্ছে কীভাবে ক্যাপিটাল মার্কেটে ইনসেন্টিভাইজ করার জন্য কীভাবে কী বেনিফিট দেওয়া যায়। কিছু কিছু হয়তো বা ইজ আপ করতে হবে, ট্যাক্সের ব্যাপারে কিছু হয়তো আরও বেনিফিট দেওয়া যেতে পারে, বোথ এন্ডে, ইনভেস্টার অ্যান্ড ইস্যুয়ার বোথ এন্ডে। বাইরের থেকে যদি ক্যাপিটাল আসে তাহলেও কিছু বেনিফিট হয়তো দেওয়া যেতে পারে। আমরা দেখছিলাম যে এই যে আপনি বন্ডের ইনভেস্টের কথা বলছেন, ব্যাংকগুলোকে আমরা গত কয়েক বছর ধরে দেখি তাদের প্রধান ইনকাম ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে ইনভেস্ট করে। এবং সরকার এই যে অনেক এক্সপানশনারি প্ল্যানগুলো নিচ্ছে, এইটার টাকা কোথা থেকে আসবে সেটাও কিন্তু মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে। ব্যাংকগুলো কিন্তু আমরা দেখি যে খুব হাই ব্যাংক বরোয়িং হচ্ছে সরকারের, এবং ব্যাংকগুলো উচ্চ সুদ পাচ্ছে যেহেতু তার ওখানেই টাকা রাখছে, যে কারণে আমরা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অনেক কম দেখছি। তো সামনের দিনে আপনারা যেমন এই যে প্রাইভেট সেক্টর লো ক্রেডিট গ্রোথ, হিস্ট্রিক লো আমাদের এখন 6%, এবং এটার একটা শুধু যে ব্যাংকগুলো উচ্চ রেটে সিকিউরিটিজ ইনভেস্ট করছে তা নয়, আমাদের একটা পরিবেশের ব্যাপারও ছিল, ইলেকশন নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। তো এখন তো ইলেকশন হয়েছে, নতুন গভর্নমেন্ট আসছে, এখন ইনভেস্টমেন্ট বুস্ট হওয়ার মতো কতটুকু সম্ভাবনা বা কি প্রস্তুতি দেখছেন, এবং ব্যাংকগুলোর মধ্যে লিকুইডিটির অবস্থা কতটুকু সেটাকে সাপোর্ট, সেই ডিমান্ডকে সাপোর্ট করার মতো? আচ্ছা, একটা হচ্ছে কি যে ব্যাঙ্কগুলো আপনি যেটা বললেন যে সিকিউরিটিজে ইনভেস্ট করেছে, যেহেতু ক্রেডিট গ্রোথ আপনিই বললেন যে ক্রেডিট গ্রোথ কিন্তু এখন অনেক লো, সেই কারণে আসলে ব্যাঙ্কগুলো তো ডেফিনেটলি ইনভেস্ট করবেই আর যে আপনার সিকিউরিটিজ মার্কেটে। বাট আমি যদি দেখি যে আপনার এখন ইলেকশন হয়ে এখন যে সিচুয়েশনটা আপনার একটা স্টেবল সিচুয়েশনের দিকে যাচ্ছে, এবং সবাই কিন্তু গত আপনি যদি 18 মাস 2 বছর যদি দেখেন, সবাই হয়তো চিন্তা করছিল যে আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে কারো যদি এক্সপ্যানশন, ক্যাপিটাল মেশিনারি, অন্যান্য জিনিসগুলো যদি আনার, তাহলে আমরা দেখছি যে এটা কিন্তু সামনের দিকে ডেফিনেটলি আপনার একটা ক্রেডিট গ্রোথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে যেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য যে সিচুয়েশনটা, সেখানে হয়তো বা একটু টেম্পোরারি স্লো ডাউন হয়ে গেছে। এখন সেটা তো এখন এটা একটা রিলেটিভ ব্যাপার, যেটা এখন কতদিন চলবে বা সেটার একটা ইম্প্যাক্ট তো ডেফিনেটলি আছে। বাট ওভারঅল যদি আমি দেখি বাংলাদেশের, আমার মনে হয় যে একটা অপরচুনিটি কিন্তু সামনের দিকে আছে, যেখানে আপনার একটা ক্রেডিট গ্রোথ কিন্তু হবে, এক্সপ্যানশন। এবং অনেকগুলো আমাদের সেন্ট্রাল ব্যাংকও কিন্তু আমাদেরকে একটা মিটিংয়ে আমাদেরকে বলেছে যে অনেক ফ্যাক্টরি এবং অন্যান্য কিন্তু বর্তমানে বন্ধ আছে, সেগুলো পার্শিয়াল হলেও কোনোভাবে চালু করা যায় কি না। সেটাতে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে ইকোনমিক চাকাটা ঘুরবে, ক্রেডিট গ্রোথ হবে, প্লাস এমপ্লয়মেন্ট জেনারেশনও কিন্তু হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু পজিটিভ হলে অবশ্যই কিন্তু তাহলে গভর্নমেন্টেরও রেভিনিউ কালেকশনটা বেটার হবে। আপনি যদি আলটিমেটলি বিজনেসই না চলে, তাহলে তো আপনার রেটসার দেখা যাবে যে বিজনেস যদি না হয়, তাহলে গভর্নমেন্টের রেভিনিউ কালেকশনও তো কম হবে, তাহলে তো আপনার আলটিমেটলি ওই গভর্নমেন্ট বরোয়িংয়ের দিকে যাবে। তো আমি দেখছি যে সামনের দিকে ক্রেডিট গ্রোথ হবে, এবং হলে ব্যবসা
হলে রেভিনিউ কালেকশনটা বেটার হবে, হলে আপনার ডেফিনেটলি সিকিউরিটিজের উপর ডিপেন্ডেন্সিটা আস্তে আস্তে হয়তো কমবে। আরেকটা যেটা বললাম যে আমাদের কিছুটা এক্সপ্যানশন এর জন্য আমরা যদি দেখি, তাহলে বাইরের বিভিন্ন মার্কেটের কিছু ফান্ড আমাদের কিন্তু শর্ট টার্ম মিডিয়াম টার্মে কিন্তু একটু অ্যাট্রাক্ট করতে হবে। যেটা আপনি বলছিলেন, যাদের এক্সপোর্ট আছে, যাদের ফরেন কারেন্সি ফ্লো আছে, তারা যদি একটা বন্ড ইস্যু করে, তাহলে বাইরের কিন্তু অনেক সস্তায় বা অনেক, আমি যদি বলি কম্পিটিটিভ রেটে কিন্তু অ্যাক্সেস করতে পারে ওই ফান্ডগুলা। এটা কিভাবে হতে পারে আপনি বলছেন যে বন্ড ইস্যু করতে পারে, মানে যারা বড় এক্সপোর্টার বা বড় তাদের এক্সপোর্টও আছে ইম্পোর্টও আছে, তার কিছু ন্যাচারাল আমাদের হেজ, লোকাল কোম্পানি, তাহলে এটা ন্যাচারাল হেজ হয়ে গেল। আপনি একটা ডলারে বন্ড ইস্যু করলে, যেটা হয়তো বা যদি আপনি যেটা সম্পূর্ণ ডোমেস্টিক, তাদের জন্য হয়তো বা একটা, যদি আপনি ডলারে বন্ড ইস্যু করেন, তাহলে একটা কারেন্সি এক্সপোজারের ব্যাপার চলে আসে। কিন্তু আমাদের বড় বড় অনেক কর্পোরেট আছে যারা মোস্টলি ইম্পোর্ট, বাট আবার কিছু এক্সপোর্টও আছে, তারা কিন্তু ইজিলি কিছু ফান্ড কিন্তু বাইরের অ্যাক্সেস করতে পারে, এবং এই এক্সপোর্টের সাথে ন্যাচারালি হেজ করে রিপেমেন্টটা করা যেতে পারে। বন্ড মার্কেট যদি আমরা যদি এভাবে ক্যাপিটাল যদি বাইরের যদি আমরা অ্যাক্সেস করতে পারি, এটাতে আমাদের হবে কি, তাহলে আমাদের লোকাল ডোমেস্টিকের উপরে কিছুটা প্রেশার কিন্তু কমবে। যদিও আমরা বলি যে আমাদের এক্সটার্নাল ডেট অনেক বেড়েছে, তারপরেও আমি মনে করি যে স্টিল আমাদের কিছুটা কর্পোরেট সেক্টরের রুম আছে যেখানে বড় করা যায়। কম্পারেবল কান্ট্রির সাথে কিন্তু আমরা এখনও স্টিল লো। আর যেটা গভর্নমেন্টের যেটা বরোয়িং যেটা আছে, সেটা কিন্তু লং ডেটেড কনসেশনাল, সেগুলো হয়তো বা কিছু হয়তো বা রিনেগোশিয়েট করা, আবার টার্মস নেগোশিয়েট করার হয়তো সময় এসেছে, হয়তো গভর্নমেন্ট করবেন। তো সামনের দিকে তো আমাদের যদি ব্যবসা বাড়ে, ডিমান্ড বাড়বে, এলসির ডিমান্ড বাড়বে, ব্যাংকগুলোর ক্রেডিট লাইন যেগুলো আছে ফরেন ব্যাংকগুলোর সঙ্গে, সেগুলো বাড়ানোর ব্যাপার আছে। আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল পরিস্থিতি পার করে এসেছি, যখন আমাদের ফরেন কারেন্সি শর্টেজ ছিল, পেমেন্ট ডিলে ছিল, অনেকের ক্রেডিট লাইন কমিয়ে দেওয়া হয়েছিল। এগুলো কিন্তু সবগুলো আবার রিনিউ করা হয়েছে, ইমপ্রুভ করা হয়েছে, পেমেন্ট ক্লিয়ার করা হয়েছে। এরপরও আমাদের যেহেতু সামনে নতুন দিন, আমাদের নতুন গভর্নমেন্ট, নতুন প্ল্যান হচ্ছে ব্যবসা এক্সপানশনের, সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের রেপুটেশন ভালো করা, বিল্ড আপ করা, কনফিডেন্স বিল্ড আপ করা গ্লোবাল প্ল্যাটফর্মে, সেইখানে কি আমাদের কোনো ধরনের কিছু করার সুযোগ আছে কিনা? এটা কিভাবে আমরা বাড়াতে পারি? একদম অবশ্যই সুযোগ আছে, কারণ বাংলাদেশ কিন্তু আপনার কিন্তু একটা এক্সেলেন্ট গ্রোথ স্টোরি কিন্তু বাংলাদেশ। আপনি যদি দেখেন আমাদের যে আরএমজি সেক্টর, আমাদের মানে প্রচুর বাধা বিপত্তির মধ্যেও কিন্তু আমরা কিন্তু এখানে চালিয়ে যাচ্ছি। আমাদের যে রেমিটেন্স বলেন, আমাদের বাইরে যারা আছে যে রেমিটেন্স ফ্লো, আপনার একটা কিন্তু সাস্টেনেবল ফ্লো, এবং কিন্তু এখন কিন্তু ভালো গ্রোথ কিন্তু এখন আছে। সো আমাদের এই সাকসেস স্টোরিগুলো কিন্তু বিভিন্ন গ্লোবাল ব্যাংকের কাছে ওইভাবে কিন্তু ইনফরমেশনটা নাই। তারা হয়তো বিভিন্ন সময় বাংলাদেশে আসে, কেউ বাইরের থেকে ইনফরমেশন কালেক্ট করে। এরা এইসব বিভিন্ন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু বাংলাদেশে এক্সপোজার নাই, ট্রেড ফাইন্যান্স, মিডিয়াম টার্ম, শর্ট টার্ম। আমি বলবো আমরা যদি এরকম একটা প্রোগ্রাম করতে পারি, ধরেন বাংলাদেশ ডে বা বাংলাদেশ ফোরাম ঢাকাতে, যেখানে আমরা এরকম হয়তো 80 থেকে 90 বা 100 জন, যারা যেসব গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাংলাদেশে এক্সপোজার নাই, যাদের একটা ট্র্যাক রেকর্ড আছে। বাংলাদেশ কিন্তু আপনি দেখবেন যে হয়তো বা ডিলে বিভিন্ন সিচুয়েশনে, আপনার ফরেন কারেন্সি টাইট সিচুয়েশন বা অন্যান্য কারণে হয়তো ডিলে পেমেন্ট হয়েছে, কিন্তু কোনো ডিফল্ট কিন্তু হয়নি। আপনি যদি লাস্ট যদি দেখেন, হয়নি কিন্তু। এবং স্টিল আমরা কিন্তু ডেফিনেটলি দেয়ার আর বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলেই হয়তো বা লিমিট বা অন্যান্য কিছুতে হয়তো বা কিছুটা চ্যালেঞ্জ আছে। কিন্তু আমরা যদি এই বাংলাদেশ স্টোরিটা নেক্সট 3 to 5 ইয়ার্সের যে আমাদের যে গ্রোথ স্টোরি বা যে প্ল্যান, সেটা যদি বাংলাদেশে কোনো একটা প্রোগ্রাম করে, এই 100 জন হয়তো গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অনেক মাল্টিল্যাটারাল কিন্তু বাংলাদেশে এক্সপোজার নাই। আমরা তো কিছু নাম জানি, অনেকে কিন্তু প্রেজেন্ট না বাংলাদেশে, ওরাও কিন্তু আমাদের বিভিন্নভাবে কিন্তু সহায়তা করে। আপনি যদি দেখেন, এদেরকে সবাইকে যদি একটা ফোরামে যদি আনা যায়, একটা প্ল্যাটফর্মে আনা যায়, যেখানে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে আমরা শুনতে পারি, ইকোনমিস্টদের থেকে শুনতে পারি, বিজিএমইএ হতে পারে, বিডা হতে পারে, বিভিন্ন জায়গার থেকে এনবিআর হতে পারে, তাহলে এগুলো করলে আমরা কিন্তু একটা ব্যাংকগুলোও থাকলো, এবং আমাদের স্টোরিটা যদি একটা 3 to 5 ইয়ার্সের স্টোরিটা যদি আমরা হাইলাইট করতে পারি, তাহলে আমরা কিন্তু বাইরের প্রচুর এই ধরনের যেসব আপনি লিমিটের কথা বললেন, সেখানে কিন্তু লিমিটটা বাড়ানো সম্ভব। আরেকটা বড় জিনিস যেটা এটার থেকে হতে পারে, যেটা হচ্ছে যে এই গ্লোবাল ব্যাংকগুলোই কিন্তু এফডিআই এর কথা যে আমরা বলি, বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ওদেরই তো ক্লায়েন্ট। এরা যদি কমফোর্টেবল হয়ে ফিরে যদি বলে যে না, তুমি চায়নাতে যেও না, ভিয়েতনামে যেও না, তুমি বাংলাদেশে আসো, তাহলে কিন্তু ওরা কিন্তু আসবে। তো আমার মনে হয় যে এখানে আমরা যদি একটা ফোরাম স্টার্ট করতে পারি, যেখানে, কারণ ওরা বিভিন্ন সময় অলরেডি বাংলাদেশে আসে, এবং ছোট ছোট বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন মাল্টিল্যাটারাল, ওরা কিন্তু ওইভাবে অ্যাক্সেস অনেক সময় পায় না, এবং কাকে মিট করতে হবে ঠিকমতো হয়তো ধরেও খুঁজতে পারে না। তো আমরা যদি এরকম একটা করতে পারি, আমি মনে করি যে একটা সিগনিফিকেন্টলি প্রেজেন্টিং বাংলাদেশ খুবই কাজ দিবে। তবে আমরা দেখছি যে
এই যে ওয়ার, যদিও আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি যে এই ওয়ারটা কতদিন কন্টিনিউ করবে, এই মুহূর্তে আসলে ব্যাংকগুলো এটাকে কিভাবে দেখছে? এই ওয়ারের ইম্প্যাক্ট কি এখনো আমাদের মধ্যে পড়তে শুরু করেছে কিনা? এই মুহূর্তে পড়েনি। অবশ্যই ব্যাঙ্কগুলো খুবই ক্লোজলি, তো আমি সবার মতোই অবশ্যই ব্যাঙ্কগুলো খুবই ক্লোজলি এটা অবজার্ভ করছে। এখন এটা তো একটা সিচুয়েশন খুবই আনসার্টেন যে এটা এখন কতদিন কন্টিনিউ করবে। যেমন একটা আমরা তো হোপফুল ছিলাম যে কিছু একটা ডিসিশন হয়তো হবে, বাট দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আনসার্টেন অবস্থায় এই মুমেন্টে নাই। কারণ হচ্ছে কি যে আমাদের তো সামনে ঈদ আছে, সেখানে আমাদের রেমিটেন্সটা ভালো হওয়ার আশা আছে। এক্সপোর্টও এই মুহূর্তে অতটা কোনো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না। আমরা যেই সেগমেন্টে কাজ করি সেখানে হয়তো অতটা ইম্প্যাক্টেড, বাট প্রলং করলে তো অবশ্যই একটা ইস্যু তো এসে যেতেই পারে। বাট এই মুহূর্তে আমরা ওরকমভাবে দেখছি না, বাট ক্লোজলি ব্যাংকিং। ডলার মার্কেটটা কতটুকু এখনো আমাদের মানে লিকুইড আছে মনে হয়? এই মুহূর্তে আমার মনে হয় ডলার ফ্লো ভালো। দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমি যদি দেখি আমাদের রেমিটেন্স ফ্লো খুবই ভালো। ইম্পোর্ট অত এক্সট্রাঅর্ডিনারি অ্যামাউন্টে নাই যেখানে একটা হিউজ প্রেশার পড়বে। সো আমার কাছে মনে হয় যে লিকুইডিটি আছে বা যে লিকুইডিটি এক্সপেক্টেড, সেখানে আমার কাছে মনে হয় যে এই মোমেন্টে খুব একটা চিন্তার হয়তো বা কারণ নেই। আমি ক্যারিয়ার দেখছিলাম যে আপনি আপনার 30 ইয়ার্সের ক্যারিয়ার ফরেন ব্যাংকে কাজ করা, তো আপনি এখন এই এত দীর্ঘদিনের ফরেন ব্যাংকের ক্যারিয়ার থেকে আপনি এবার আমাদের লোকাল ব্যাংকে চলে আসলেন। তো আমরা দেখি যে ফরেন ব্যাংক যেভাবে অপারেট করে বাংলাদেশে, তারা অনেক ভালো প্রফিট করে, তাদের ডিফল্ট লোন রেটও অনেক লো। আবার উল্টা দিকে আমাদের যদি লোকাল ব্যাংকগুলো অনেক ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যায়, আমরা তো দেখতেই পাচ্ছি অলরেডি কিছু ব্যাংক মার্জ করে দিতে হচ্ছে। তো আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন যে এই লোকাল এবং ফরেন ব্যাংকসের মধ্যে আমাদের আসলে কি ধরনের ডিফারেন্স, অপারেশনাল ডিফারেন্স যেটা আপনি দেখতে পান যে কারণে আমরা পিছিয়ে যাই? আচ্ছা, না এটা আমি তো 4-4.5 মাস আপনার এই লোকাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, যেটা আমার কাছে মনে হয়েছে ইনিশিয়াল রিয়াকশন, ফার্স্ট রিয়াকশন হচ্ছে যে লোকাল ব্যাঙ্কগুলোতে হিউজ অপরচুনিটি আছে। আপনি যদি ইকোনমির সাপোর্ট দেখেন, লোকাল অ্যান্ড স্টেট ওন ব্যাংকস একটা হিউজ কন্ট্রিবিউশন ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টরে ফরেন ব্যাংকের চেয়ে। এটা হচ্ছে এক নম্বর। সেকেন্ড হচ্ছে ফরেন ব্যাঙ্কগুলো, গ্লোবাল ব্যাংক, যেহেতু আমি গ্লোবাল ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা আমার প্রাইমারিলি, সেখানে কিন্তু সব কিছু কিন্তু প্রসেস ড্রিভেন। কিন্তু আপনার এখানে আমি থাকলাম না কে থাকলো, কে কিছু ডেভিয়েট করতে হলেও কিন্তু একটা পুরো প্রসেসের মধ্যে দিয়ে চলে যায়, কে অ্যাপ্রুভ করতে পারবে ডেভিয়েশন। একটা যেমন আমরা যে আজকে যে বলি যে আমাদের বাংলাদেশের লোন পোর্টফোলিওতে এত প্রবলেম বা অন্যান্য কিছু, ওখানে কিন্তু রিস্ক প্যারামিটারগুলো কিন্তু সম্পূর্ণ একটা বিভিন্ন ডিউ ডিলিজেন্সের মধ্যে দেখা হয়, যেখানে হচ্ছে ক্যাশ ফ্লোটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি ক্যাশ ফ্লো দেখে লেন্ডিংটা করে ফরেন ব্যাঙ্কগুলো। কোলাট্রাল অবশ্যই থাকে, কোলাট্রাল তো ডেফিনেটলি থাকতে হবে, বাট ক্যাশ ফ্লোটা যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার ওই জায়গায় দিবেন। এটা এক নম্বর। সেকেন্ড হচ্ছে আপনার একটা আর্লি অ্যালার্ট বা আগের থেকে কিন্তু জানার একটা কিন্তু মেকানিজম বিদেশি ব্যাঙ্কগুলো কিন্তু করে, যেটা আমাদের এখন রিস্ক বেসড সুপারভিশন যেখানে আসছে অনেক কিছু আসছে। কারণ কি আর্লি জানলে দুইটা সুবিধা। আর্লি জানলে এটা না যে আপনি ওকে আপনার ব্যাংকিং ক্লায়েন্ট থেকে বাদ দিয়ে দিলেন, তা না। আগে জানলে কিন্তু আপনি তাকেও সহায়তা করতে পারবেন যে তার কিভাবে কোন জিনিস হয়তো বেশি এক্সপ্যানশনে যাচ্ছে, হয়তো আপনি বললেন যে না আপনি যেন না, এখন এক্সপ্যানশন যেন না, এই গ্লোবাল চ্যালেঞ্জগুলোর মুখে আছেন। তাহলে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা কাজ করলে কিন্তু দুই পার্টি, তখন ব্যাংকও বেনিফিটেড হয়, ক্লায়েন্টটাও বেনিফিটেড হয়। ক্লায়েন্ট তো অনেক সময় টেম্পটেড হতেই পারে যে আপনার এই জিনিসটা করলে আমার হয়তো বা প্রফিট ভালো হতে পারে বা এক্সপ্যান্ড করতে পারবো, বাট ব্যাংকও আবার হয়তো চাইতে পারে যে এক্সপ্যান্ড করলে তো আমার আরও বিজনেস বাড়বে, কিন্তু নট নেসেসারিলি অলওয়েজ গুড। তো আমি যেটা বিদেশি ব্যাংকে যেটা দেখেছি যে যেখানে প্রুডেন্টলি ওই জিনিসটা ম্যানেজ করা হয় এবং আমার প্রসেস হিউম্যান রিসোর্সের উপরে সিগনিফিক্যান্ট ফোকাস কিন্তু মানে আপনার বিদেশি ব্যাংকগুলো কিন্তু করে, বিকজ আলটিমেটলি একটা ব্যাংকের জন্য কিন্তু হিউম্যান রিসোর্স এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, বিভিন্ন জিনিসপত্র কিন্তু একটা বিদেশি ব্যাংক সেভাবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে একটা দেশে আমার ওয়ান ব্যাংকে যেটা ঢুকে 4 মাসে আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল রিসোর্সেস ভালো, কিন্তু হয়তো বা ট্রেনিং অন্যান্য জিনিসের উপরে কিন্তু একটা ফোকাস করতে হবে। প্রসেসগুলো হয়তো বা দেখা আছে, ডেফিনেটলি প্রসেস আছে, কিন্তু প্রসেসগুলোকে আরও কীভাবে রোবাস্ট করা যায়, সামনের দিকে গভর্নেন্সটাকে কীভাবে বেটার করা যায় সে ব্যাপারে ফোকাস করার অপরচুনিটি আছে। ওকে, আপনার কি রিসেন্ট কোনো প্ল্যান আছে ওয়ান ব্যাংকে কোথায় দেখতে চান বা কিভাবে নিতে চান? ওয়ান ব্যাংকে যেটা একটা হচ্ছে কি যে ওয়ান ব্যাংকে কর্পোরেট হেভি ব্যাংক, এটা হিস্টোরিক্যালি আপনার সেভাবেই আছে। সেখানে আমি যেটা চিন্তা করছি যে কর্পোরেট সাইডে আপনার ডিজিটাল বা আপনার ধরেন আপনার এফিসিয়েন্সি ট্রান্সফরমেশনের একটা দরকার আছে। আপনি যদি বলেন
ক্যাশ ম্যানেজমেন্ট বলেন, ট্রেড সাইডে বলেন, ট্রেড ফাইন্যান্স সাইডে প্রচুর অটোমেশনের কিন্তু এখন কিন্তু প্রচুর জিনিস মানুষ ব্যাংকে যে করতে চায় না, অফিসে বসেই অনেক কিছু করতে হবে। বিজনেস আমাদের বাড়বে বাংলাদেশে, তাহলে সেটা কিন্তু আমাদের কিন্তু ডিজিটাল ইনোভেশনের উপরে একটা জিনিসের ফোকাস করার আমার ইচ্ছা, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে আপনি হয়তো দেখেছেন কেউ জানি না, ওয়ান ব্যাংকের কিন্তু যাবতীয় প্রচুর গভর্নমেন্টের ইউটিলিটি কিন্তু ওয়ান ব্যাংকে জমা। আপনি এই বলেন গাড়ির ট্যাক্স টোকেন জমা দিবেন বা সিটি কর্পোরেশন ট্যাক্স, ওয়ান ব্যাংক কিন্তু এগুলো সবগুলো জিনিসই করে। কিছু কিছু জিনিস ম্যানুয়াল রয়ে গেছে, ওগুলোকে কীভাবে আরও ডিজিটাইজ করা যায় এই ব্যাপারটাতে আমি একটা ফোকাস করব। এসএমইর কথা বললাম, আমার কাছে মনে হয় যে এখানে একটা হিউজ অপরচুনিটি বাংলাদেশের, যদি আপনি পুরো টার্ন অ্যারাউন্ড, এই যে সরকারের যে বিভিন্ন পলিসির কথা আপনি যেখানে শুরু করেছিলেন, সেই পলিসিগুলো যদি আলটিমেটলি আমরা যদি এফেক্টিভ এবং যদি সত্যি সাকসেসফুল করতে চাই, তাহলে ব্যাঙ্কগুলো কিন্তু এগিয়ে এসে কিন্তু এই খাতটাতে চেষ্টা করতে হবে। বিকজ আপনার কর্পোরেট খাতে তো অলরেডি বললাম যে যেখানে আপনার হয়তো বা কিছুটা ট্রান্সপারেন্সি, কিছু বাইরের ক্যাপিটাল মার্কেট অ্যাক্সেস করতে হবে, যেখানে এসএমইতে কিন্তু ওয়াইডার গ্রুপকে ইনক্লুড করে ফার্দার এক্সপ্যান্ড করার সম্ভাবনা আছে। রিটেল সাইডে যদি বলি, সেখানে আমার কিছু প্ল্যান আছে যে রিটেলে আমার মনে হয় যে আমরা প্রাইমারিলি ডিপোজিট আর কিছু লোন বা এরকমের কিছুর মধ্যে আছে, বাট ওয়েলথ ম্যানেজমেন্ট যেটা বাইরের ওয়ার্ল্ডে যেভাবে বলে ওয়েলথ ম্যানেজমেন্ট, অন্যান্য সাইডে ইন্ডিভিজুয়ালরা, যেমন আমাদের হয়তো কিছু মানুষ ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে, আরও কিছু ওয়েলথ ম্যানেজমেন্ট প্রোডাক্ট এবং অন্যান্য কিছু কি রিটেল সাইডে করা যায় কি না সে ব্যাপারে চেষ্টা করব। এবং ডিজিটালি সেম কানেক্টেড করা যায় কিনা আমাদের ক্লায়েন্ট বেসকে, ওই ব্যাপারটা দেখব। আরেকটা জিনিস বলি আপনার, যেটা আমি বিদেশি ব্যাংকে দেখেছি যে আমাদের যেসব কর্পোরেট ক্লায়েন্ট আছে তাদেরই পুরো 360 ডিগ্রি সাপোর্ট দেওয়া যায় কিনা। যদি বলেন যে তারই ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং করলাম, তার সাপ্লায়ারের জন্য কিছু করলাম, তারই পেরোল ম্যানেজমেন্ট করলাম, এই জিনিসটার উপরে আমি একটু ফোকাস করব মনে করি ওয়ান ব্যাংকে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আমাকে। বাসের টিকিটটা কেটে দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে আমাদের আসলে অর্থনীতিতে আমরা এখন অনেক চ্যালেঞ্জ দেখছি, অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু সামনে কি ধরনের অপরচুনিটি থাকতে পারে এবং ব্যাংকিং সেক্টর সেখানে কি রোল প্লে করতে পারে সেটাই আমরা আজকে জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।